বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকেও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই স্পর্শকাতর আমাদের জাতির সিদ্ধান্তের জন্য। সেটা হচ্ছে রাখাইনের সাথে যে করিডোরটি বাংলাদেশ চিন্তা ভাবনা করছে, সে বিষয়ে আমি আমার চিন্তা ভাবনা থেকে একটু আলোচনা করতে চাই। বাংলাদেশ এক দশকেরও বেশি সময় ধরে ইতিহাসে সবচেয়ে বড় শরণার্থী সংকটগুলোর একটি সামাল দিচ্ছে রোহিঙ্গা সমস্যা। 2017 সালে মিয়ানমার সেনাবাহিনী ও স্থানীয় উগ্র বৌদ্ধদের বর্বরতা ও জাতিগত নিধনের শিকার হয়ে বাস্তুচ্যুত হয় প্রায় 11 লাখ রোহিঙ্গা। বাংলাদেশের কক্সবাজারে গড়ে ওঠা বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প এখন পরিণত হয়েছে একটি সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক বোঝায়। এই পটভূমিতে রাখাইন রাজ্যে নতুন করে উত্থান ঘটেছে আরাকান আর্মি নামের একটি আনকনভেনশনাল ফোর্স, একটি সন্ত্রাসী সংগঠন, যারা ইতিমধ্যে রাখাইন রাজ্যের 17টি জেলার মধ্যে 14টি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে জান্তা সরকারের বাহিনীগুলোর সাথে যুদ্ধ করে। এটি শুধু মায়ানমারের আভ্যন্তরীণ গৃহযুদ্ধ নয়, বরং একটি সম্ভাব্য নতুন রাষ্ট্র বা স্বায়ত্তশাসিত অঞ্চলের জন্মের ইঙ্গিত দিচ্ছে। এই প্রেক্ষাপটে জাতিসংঘ একটি প্রস্তাব করেছে বাংলাদেশ হয়ে আরাকান আর্মি নিয়ন্ত্রিত যে এলাকা, তাতে মানবিক সহায়তা পাঠানোর জন্য একটি মানবিক করিডোর খোলার। এই প্রস্তাব বাংলাদেশের জন্য একদিকে যেমন মানবিক ও কূটনীতিক সুযোগের দ্বার উন্মোচন করে দেবে, অন্যদিকে রয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও কৌশলগত ভারসাম্যের দুঃসহ চ্যালেঞ্জ। তো এইটার উপরে আসলে আমি জাস্ট ব্রিফলি বলতে চাই যে প্রথমেই আমরা একটু পিছনে ফিরে তাকাই যে এই রোহিঙ্গা প্রত্যাবাসন, এই রোহিঙ্গা সমস্যা তো যুগ যুগ ধরে আমাদের দেশে হয়ে আসছে। মনে করেন আমাদের দেশে এর আগে এই যে বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল, তখন এখন তারা অনেক চিল্লাচিল্লি করতেছে, কিন্তু তখন তারা কিছু করতে পারে নাই। তো আমরা দেখছি বারে বারে প্রতিটি সরকার এসে তারা কিন্তু কিছু করতে পারেনি, বরঞ্চ বিগত স্বৈরাচারী সরকার, হাসিনার স্বৈরাচারী সরকার, লোভী সরকার, সে নোবেল প্রাইজ পাওয়ার লোভে আরও নতুন করে শরণার্থীকে আমাদের দেশে ঢুকতে দিল এবং সমস্যাটাকে আরও জটিল করে ফেলল। তো এই সমস্যার সমাধান না হওয়ার কয়েকটি কারণ হচ্ছে, যেমন মনে করেন মিয়ানমার সরকারের একটা অনমনীয় এবং প্রতারণামূলক নীতি। মিয়ানমার শুরু থেকে রোহিঙ্গাদের বাঙালি অনুপ্রবেশকারী হিসাবে বিবেচনা করে রাষ্ট্রীয়ভাবে দিতে অস্বীকৃতি জানায় আসছে যে তারা রোহিঙ্গা এবং মিয়ানমারের অধিবাসী। যদিও আন্তর্জাতিক চাপের মুখে তারা কয়েক দফা প্রত্যাবাসনে রাজি হয়েছিল, কিন্তু সেটি ছিল মূলত কূটনৈতিক একটা ভেলকিবাজি বা একটা লোক দেখানো প্রচেষ্টা। মিয়ানমার সরকার এই পর্যন্ত নাগরিকত্ব আইন 1982 সংশোধন করেনি, যার ফলে রোহিঙ্গারা স্টেটলেস হিসাবে থেকে গেছে, ওই অবস্থায় থেকে গেছে। প্রত্যাবাসনের আগে রোহিঙ্গাদের ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড নিতে বাধ্য করছে, যা মূলত তাদের ফরেনার হিসাবে করবে, দেশের নাগরিক হিসাবে পরিচিতি দান করে না। তার মানে কোনো ফরেনার দেশে প্রবেশ করলে যেভাবে একটা কার্ড দেওয়া হয়, ওভাবে কার্ড দেওয়ার কথা বলে আসছিল। তারা এখানে ফেন্সড ক্যাম্প বা ঘেরাও এলাকা তৈরি করার কথা বলেছে, যেগুলো কার্যত বন্দি শিবির, যেখানে মানবাধিকার লঙ্ঘন নিত্যদিনের ঘটনা। মিয়ানমার সরকার সবসময় নিরাপত্তা ও সার্বভৌমত্ব ইস্যু সামনে এনে রোহিঙ্গাদের প্রতি দায়িত্ব এড়িয়ে গেছে।
তারপর হচ্ছে অনিরাপদ ও অস্থিতিশীল রাখাইন অঞ্চল সেফ ছিল না, যেহেতু আরাকান আর্মি তারাও রোহিঙ্গাদের উপরে অত্যাচার চালিয়ে আসছিল এবং এটা ছিল অনিরাপদ এবং ওখানকার পরিস্থিতি স্থিতিশীল ছিল না। সেজন্য বিভিন্ন জায়গায় মানে ইট ওয়াজ নট সেফ, মাইন পোতা ছিল, তারপরে আরাকান আর্মির অত্যাচারের ভয় ছিল, এইসবের জন্য রোহিঙ্গারাও ফিরে যেতে চায়নি। রোহিঙ্গাদের অনীহাতই ছিল, কারণ তারা ওখানে একটা স্থিতিশীল পরিবেশ না হলে, তাদের ওখানে নিরাপত্তার সাথে থাকার একটা বন্দোবস্ত না হলে তারা কেন যাইতে চাইবে, সেই জন্য তারা যাওয়ার একটা অনীহা প্রকাশ করে। যখনই তাদেরকে পাঠানোর জন্য লিস্ট করা হয় বা কিছু আলোচনা চলতে থাকে, তখন তারা এদিক ওদিক ইভেন কি ক্যাম্প থেকে বের হয়ে পালিয়ে যাওয়ার ঘটনাও রয়েছে। আন্তর্জাতিকভাবে কোনো কার্যকর চাপ সৃষ্টি করা যায়নি এবং একটা ইনএফেক্টিভ ডিপ্লোমেসি আমাদের পক্ষ থেকে কাজ করেছে, সেই জন্য এটা সম্ভব হয়নি। আরাকান আর্মি এদিকে আস্তে আস্তে তাদের আধিপত্য বৃদ্ধি করতে থাকে, তাদের সামরিক আধিপত্য, এবং কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মির সহায়তায় তারা আস্তে আস্তে একটা শক্তিশালী গেরিলা বাহিনীতে পরিণত হয় এবং 2020 সালের পর থেকে তারা রাখাইনের এক একটা ডিস্ট্রিক্ট দখল করতে থাকে। তাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট গঠনের পর আরাকান আর্মি তাদের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো গঠন করা শুরু করে এবং ওই এলাকাগুলো তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। জনসমর্থন তারা বৌদ্ধদের কাছ থেকে পেয়ে আসছে, কিন্তু যেহেতু তারা মুসলমানদের উপরে অত্যাচার করে আসছে এবং রোহিঙ্গাদের ভিতর থেকে অনেকে আবার মায়ানমার জান্তা সরকারের বাহিনীর সাথে সহযোগিতা করছে, সেই জন্য আরাকান আর্মি সদস্যরা রোহিঙ্গা মুসলমানদের উপরে অত্যাচার চালিয়ে আসছিল এবং সেই জন্য রোহিঙ্গারা তাদেরকে সমর্থন দিতে পারেনি, বরঞ্চ তারা বিভিন্নভাবে ওখানে অমানবতর জীবন এড়িয়ে তারা বাংলাদেশে পাড়ি জমানোর চেষ্টা করে থাকে সবসময়। বর্তমানে মায়ানমারে কার্যত 3টি রাজনৈতিক সামরিক শক্তি সক্রিয়। একটা হচ্ছে যে মায়ানমার সেনাবাহিনী, আরেকটা হচ্ছে আরাকান আর্মি, আরেকটা হচ্ছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, যেটা গণতন্ত্রীপন্থী ছায়া সরকার যারা 2021 সালের অভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করে। তবে রাখাইনে এদের উপস্থিতি খুবই সীমিত। আর আরাকান আর্মি পশ্চিমাঞ্চলের বৃহৎ অংশে কর্তৃত্ব স্থাপন করেছে এবং স্থানীয় জনগণের সমর্থন আদায় করেছে। মিয়ানমার সেনাবাহিনী রাষ্ট্রীয় ক্ষমতা দখলে রেখেছে, কিন্তু অঞ্চলভিত্তিক নিয়ন্ত্রণে রেখেছে। কিছু কিছু জায়গায় তারা তাদের কিছু এলাকা হারিয়েছে আরাকান আর্মির কাছে। বাংলাদেশের জন্য এটা তাৎপর্যপূর্ণ এই জন্য, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং সীমান্ত নিরাপত্তার বিষয়টি এখন আর শুধুমাত্র মিয়ানমার সরকার বা সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। রাখাইনের সীমান্তবর্তী এলাকায় আরাকান আর্মির প্রভাব বিস্তার, কর সংগ্রহ ও প্রশাসনিক কাঠামো থাকা অবস্থায় বাংলাদেশকে রোহিঙ্গা ইস্যুতে বাস্তবিক কূটনীতিক কৌশল গঠন করতে হবে, যাতে আরাকান আর্মির ভূমিকা অস্বীকার করা না হয়। ভবিষ্যতে যদি মানবিক করিডোর, সীমান্ত পর্যবেক্ষণ বা স্বেচ্ছাসেবী প্রত্যাবাসন উদ্যোগ গৃহীত হয়, তাহলে আরাকান আর্মির সঙ্গে অন্তত কার্যকর সমন্বয় আবশ্যক হতে পারে। এখন এই যে করিডোরের যে প্রস্তাব, এইটার আসলে কিছু ভালো দিক থাকবে, কিছু খারাপ দিক থাকবে এবং বাংলাদেশের জন্য এই অবস্থার উপর ভিত্তি করে কি করণীয় হতে পারে। যে জিনিসটা যে কৌশলগত যে সম্ভাবনা বা ঝুঁকি, ওটা হচ্ছে যেমন মানবিক করিডোরের মূল লক্ষ্য হচ্ছে রাখাইন রাজ্যের যুদ্ধবিধ্বস্ত এলাকায়, বিশেষ করে যেখানে তামাডো ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে,
সেখানে আটকে পড়া বেসামরিক জনজীবনের ভিতরে নিরাপত্তা প্রদান করা এবং বেসামরিক মানুষদের জীবন রক্ষা করা। রোহিঙ্গা ও রাখাইন উভয় জনগোষ্ঠী যাতে খাদ্য, ঔষধ ও জরুরি চিকিৎসা সহায়তা পায় তা নিশ্চিত করা। যেসব এলাকায় সেনাবাহিনী বা আন্তর্জাতিক এনজিও প্রবেশ করতে পারছে না, সেই সব এলাকায় নিরাপদ এবং নিরপেক্ষ চ্যানেল তৈরি করা। বিশেষ গুরুত্ব হলো রাখাইনে বসবাসরত এমন কিছু রোহিঙ্গা যারা ক্যাম্পে নয় বরং গ্রামে বা সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নিয়েছেন, তাদের কাছে সহায়তা পৌঁছে দেয়। আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন, কিছুদিন আগেও লাখখানিক রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এর কারণ হচ্ছে ওখানে আরাকান আর্মির অত্যাচার নয়, বর্তমানে যেহেতু এখন বিভিন্ন আলাপ আলোচনা এবং কূটনীতিক তৎপরতার সাথে আরাকান আর্মি জড়িত হয়ে পড়েছে, তারা এখন একটু নমনীয়ভাবে জিনিসগুলো হ্যান্ডেল করার তাদের পক্ষে যাতে যায় সিদ্ধান্ত চেষ্টা করে যাচ্ছে, এবং সেই জন্য তারা ওখানে অবস্থানরত জনগণ যারা আছে তাদের উপর অত্যাচার করছে না। কিন্তু ওখান থেকে ফিরে আসা জনগণের কাছ থেকে যা জানা গেছে যে ওখানে জীবনযাত্রা দুঃসহ হয়ে পড়েছে, কারণ জিনিসপত্র দুষ্প্রাপ্যতা, এই দুধ, ডিম বা অন্যান্য খাওয়া দাওয়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছে না। যা পাওয়া যাচ্ছে তা অনেক অনেক দাম, যেটা অনেকেই এটা বহন করতে পারছে না, এবং সেই কারণেই অনেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে চলে আসতেছে। তো সেই জন্য এই যে জাতিসংঘ এই জিনিসটার উপর ভিত্তি করে একটা প্রস্তাব দিয়েছে, যাতে বিশ্বের অন্যান্য যুদ্ধ অবস্থায় থাকা বা বিভিন্ন এলাকায় যেসব কোনো জনপদ এই ধরনের মানবেতর জীবনযাপনের অবস্থায় যারা পড়ে গেছে তাদেরকে উদ্ধার করার জন্য, তাদের কাছে বিভিন্ন খাদ্য, চিকিৎসা ইত্যাদি ওষুধ এসব পৌঁছে দেওয়ার জন্য একটা মানবিক করিডোর, সেফ চ্যানেল, সেফ জোন, সেফ প্যাসেজ, যেখানে যেই নামে হোক করার প্রস্তাব দিয়েছে। এখন করিডোরটা কোথায় হবে? করিডোরটা হচ্ছে আসলে এটা হতে পারে উখিয়া বা টেকনাফ, বাংলাদেশের থেকে শুরু করে মংডু, বুদিটং, রাখাইন রাজ্য পর্যন্ত। ওখানে কিছুটা সমতল, কিছুটা পাহাড়ি আরাকান পর্বতমালার উপর দিয়েই হবে। এই রুট দিয়ে খাদ্য, ওষুধ ও নন লেথাল সামগ্রী প্রবেশ করবে, সামরিক উপকরণ নয়। আন্তর্জাতিক পর্যবেক্ষক ও তত্ত্বাবধায়ক হিসাবে জাতিসংঘ, যেমন ইউএনএইচসিআর, আইসিআরসি দায়িত্ব পালন করতে পারে। কার্য হওয়ার জন্য করিডোরটি হতে হবে নিরাপদ, নিরপেক্ষ ও সামরিক প্রভাবমুক্ত। রাখাইনের যে অঞ্চলে মানবিক সহায়তা পাঠানোর পরিকল্পনা, তার বড় একটি অংশ আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন। আরাকান আর্মি ইতিমধ্যে কিছু আন্তর্জাতিক এনজিওকে সীমিত সহায়তা বা অনুমতি দিয়েছে, যদিও তারা কঠোরভাবে কার্যক্রম মনিটর করে। মানবিক করিডোরের ক্ষেত্রে তাদের অংশগ্রহণ না থাকলে স্থানীয় নিরাপত্তা ঝুঁকি, লুটপাট বা আস্থার অভাব দেখা দিতে পারে। আরাকান আর্মি হয়তো এই করিডোরকে তাদের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের একটি কৌশল হিসাবেও ব্যবহার করতে চাইবে, যা রাষ্ট্রীয় কূটনীতিতে একটি স্পর্শকাতর ইস্যু। এখন রাজনৈতিকভাবে ঝুঁকি হতে পারে কি? যেমন মনে করেন আন্তর্জাতিক আরাকান আর্মি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার চেষ্টা করতে পারে। তো কিন্তু এটা আমাদেরকে এটা এমনভাবে পরিচালনা করতে হবে যাতে করিডোরটি বিশুদ্ধভাবে, মানে পিওরলি, স্ট্রিক্টলি মানবিক উদ্দেশ্যে সীমাবদ্ধ রাখতে হবে। সামরিক দিক দিয়ে ঝুঁকি হচ্ছে করিডোর ব্যবহার করে অস্ত্র পাচারের আশঙ্কা বাড়তে পারে, কিন্তু ওই জন্য করতে হবে কড়া মনিটরিং ও অনলি ইউএন এবং আইসিআরসি ভেরিফাইড সাপ্লাই আসবে। ওখানে যেই সাপ্লাই যাবে তা ভেরিফাই করা হবে, তারপর ওখানে সীমান্ত অতিক্রম করতে দেওয়া হবে। কূটনীতিকভাবে ঝুঁকি হচ্ছে মিয়ানমার সরকার এটিকে
তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন বলেও প্রতিক্রিয়া জানাতে পারে। এখন এইটা যথাযথ আন্তর্জাতিক সমর্থন ও পূর্ব পরিকল্পিত কূটনৈতিক সংলাপের মাধ্যমে সমাধান করতে হবে। বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি হচ্ছে যে সীমান্তে সংঘর্ষের ঝুঁকি বা অবৈধ অনুপ্রবেশ বাড়তে পারে। ওইটার জন্য করতে হবে সীমান্ত নজরদারি বাড়াতে হবে, সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য নিরাপত্তা বাহিনী সহ কৌশলগতভাবে প্রস্তুতি এবং অবস্থান গ্রহণ করে তৈরি থাকতে হবে। রাখাইনের বর্তমান ভূরাজনৈতিক অবস্থায় বাংলাদেশকে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ও সীমান্ত ব্যবস্থাপনায় একটি তিনমুখী কৌশল নিতে হবে। একটা হচ্ছে প্রথাগত ডিপ্লোমেসি, নর্মাল ডিপ্লোমেসি, কনভেনশনাল ডিপ্লোমেসি, মিয়ানমার সরকার ও আন্তর্জাতিক মহলের সঙ্গে অনানুষ্ঠানিক সমন্বয় করতে হবে। যে কার সাথে? আরাকান আর্মির সাথে, স্থানীয় শক্তির সাথে। অনেকে হয়তো বলতে পারে এটা তো একটা নন স্টেট পার্টনার, তাদের সাথে তো এইভাবে করা যায় না, তাইলে তো একটা সন্ত্রাসী সংগঠনকে বৈধতা দেওয়া হলো। কিন্তু আমার কথা হচ্ছে যে এই ধরনের কোনো সমস্যার সমাধানের জন্য অনানুষ্ঠানিকভাবে সমন্বয় সাধন করার দরকার আছে। মানবিক ও কৌশলগত প্রস্তুতি যাতে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত থাকে, রোহিঙ্গা সংকটের মানবিক দিক থেকেও তা দৃষ্টি রাখতে হবে। মানবিক করিডোরের কিছু সুফল আমরা পেতে পারি যদি বাস্তবায়িত হয়। সকল নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে প্রথমটা যেটা হচ্ছে যে একটা কূটনৈতিক লিভারেজ সৃষ্টি করতে পারে। বর্তমানে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে যে দ্বন্দ্ব ক্রমেই তীব্রতর হচ্ছে, রাখাইন অঞ্চলে আরাকান আর্মির নিয়ন্ত্রণ যত বিস্তৃত হচ্ছে ততই তারা একটি ভবিষ্যৎ শক্তি হিসাবে আত্মপ্রকাশ করছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ যদি মানবিক করিডোরের মাধ্যমে আরাকান আর্মি নিয়ন্ত্রিত জনগণের সহায়তায় অংশগ্রহণ করে, তবে আরাকান আর্মির কাছে বাংলাদেশ হয়ে উঠতে পারে একটি ভবিষ্যৎ অংশীদার ও সহানুভূতিশীল প্রতিবেশী। এই অবস্থান বাংলাদেশকে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ইস্যুতে আলোচনার টেবিলে একটি শক্তিশালী পক্ষ করে তুলতে পারে। ভবিষ্যতে যদি আরাকান আর্মি রাখাইনের একটি কার্যকর প্রশাসন গঠন করে, একটি রাষ্ট্র গঠন করে, তাহলে এই পূর্ববর্তী সহযোগিতা তাদের উপর নৈতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্ষণের ক্ষেত্রেও তারা সহযোগিতা করতে পারে। পরবর্তীতে যেটা হতে পারে যে আন্তর্জাতিকভাবে মর্যাদা ও সহানুভূতির একটা সম্ভাবনা থাকতে পারে বাংলাদেশের জন্য। বর্তমানে বিশ্বে রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের গৃহযুদ্ধ আন্তর্জাতিক মিডিয়া ও মানবাধিকার সংস্থার পয়েন্ট অফ অ্যাটেনশন, মানে তারা এই জিনিসটার প্রতি খুব গুরুত্ব সহকারে অবজার্ভ করছে। এই মুহূর্তে বাংলাদেশ যদি একটি মানবিক করিডোরের অনুমতি দিয়ে নির্যাতিত রাখাইনবাসীর পাশে দাঁড়ায়, তাহলে তা হবে বাংলাদেশের মানবিক নেতৃত্ব ও দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এর ফলে বাংলাদেশ জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, ওআইসি ও অন্যান্য উন্নত দেশগুলির অনুমতি ও সমর্থন অর্জন করতে পারবে, যা ভবিষ্যতে রোহিঙ্গাদের তৃতীয় দেশে পুনর্বাসন এবং অর্থনৈতিক সহায়তা পাওয়ার ক্ষেত্রেও সহায়ক হতে পারে। তারপর যেটা হচ্ছে যে রাখাইন অঞ্চলের নতুন রাজনৈতিক বাস্তবতায় একটা অবদান রাখতে পারে বাংলাদেশ। রাখাইনের ক্ষমতার ভারসাম্য বদল হতে যাচ্ছে, এটা আমরা বুঝতেই পারতেছি, কারণ 17টা ডিস্ট্রিক্টের ভিতরে ওরা 14টা ডিস্ট্রিক্ট দখল করে নিয়েছে তাদের নিয়ন্ত্রণে, এবং বর্তমানে যদিও একটি নাজুক পরিস্থিতি তারা আছে। মানে একটা সময় তারা যখন একটা নতুন রাষ্ট্র গঠনের জন্য আরাকান আর্মি যাবে, তখন তাদের হয়তো প্রাথমিকভাবে কিছু সাহায্য সহযোগিতা এবং পুনর্গঠনের জন্য দরকার হতে পারে। এবং তাদের সাথে লাগোয়া সীমান্তবর্তী দেশ হচ্ছে বাংলাদেশ, এবং এদের কাছ থেকেই তাদের সাহায্যের দরকার বেশি, এবং তাদের সাথে তারা একটা ভালো রাজনৈতিক সম্পর্ক এবং কূটনীতিক সম্পর্ক স্থাপনের জন্য চেষ্টা করতে পারে। রাখাইনের যে মায়ানমার জান্তা সেখানে নিয়ন্ত্রণ হারাচ্ছে রাখাইনে আস্তে আস্তে,
এবং আরাকান আর্মি সেখানে প্রকৃত নিয়ন্ত্রক হয়ে উঠেছে। এই রূপান্তরের মাধ্যমে বাংলাদেশের প্রয়োজন ফরওয়ার্ড লুকিং ডিপ্লোমেসির দিকে দৃষ্টিপাত করা, অর্থাৎ ভবিষ্যতের বাস্তবতাকে মাথায় রেখে আগাম প্রস্তুতি নিতে হবে। আমরা ওই আমাদের টেবিলে যেটা আছে ওইটা খাইলে হবে না, আমাদেরকে আগামীকালের কথা চিন্তা করতে হবে। কাজেই যারা শর্ট সাইডেড আমাদের দেশে সকল সুশীল এবং সকল বুদ্ধিজীবী এবং রাজনৈতিক দলের লোকজন খালি কাক কান নিয়ে গেছে এবং কাকের পিছনে ছুটতে থাকে, তো এটা হবে না। আপনারা যদি রাজনীতি করেন, আপনারা যদি দেশ নিয়ে চিন্তা করেন, তাহলে আপনাদেরকে আগাম দেখতে হবে, ফরওয়ার্ড লুকিং হতে হবে। কারণ এর ভিতরে কিছু ঝুঁকি থাকতে পারে, কিছু রিস্ক থাকতেই পারে, কিন্তু লিমিটেড রিস্ক যদি আপনি না নেন, কোনো মিশন আপনি অ্যাচিভ করতে পারবেন না। আরাকান আর্মি যদি ভবিষ্যতে রাখাইনের শাসনে অংশ নেয় বা স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে কার্যকর হয়, তাহলে এখনই সীমিত মানবিক সহযোগিতা ও নিরপেক্ষ সম্পর্ক গড়ে তোলা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। এতে করে বাংলাদেশ রাখাইন পরিস্থিতি সম্পর্কে সরাসরি মাটিভিত্তিক তথ্য পেতে পারে, যা রোহিঙ্গা প্রত্যাবাসনের কৌশল নির্ধারণে সহায়ক হবে। চীন ভারত প্রতিযোগিতায় কৌশলগত ভারসাম্য স্থাপন হবে। যে লাভটা হতে পারে, রাখাইন রাজ্য শুধু মানবিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ নয়, এটি একটি ভূরাজনৈতিক হটস্পট। চীন তার চায়না মায়ানমার ইকোনমিক করিডোর CMEC প্রকল্পের জন্য রাখাইন উপকূল, বিশেষত কিয়কফু বন্দর ব্যবহার করতে চায়। অপরদিকে ভারতও তাদের কালাদান মাল্টি মডেল প্রজেক্ট এর মাধ্যমে রাখাইন থেকে উত্তর পূর্ব ভারতের প্রবেশের কৌশল নিতে চায়। এই পরিস্থিতিতে বাংলাদেশ যদি মানবিক করিডোরের মাধ্যমে একটি সুশৃঙ্খল ও নিরপেক্ষ উপস্থিতি বজায় রাখে, তাহলে এটি চীন ভারত প্রতিযোগিতার মধ্যে একটি ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। তা না হলে বাংলাদেশ এই প্রতিযোগিতার বাইরে থেকে শুধু প্রভাবিত হবে, কিন্তু প্রভাব বিস্তার করতে পারবে না। এই করিডোরের মাধ্যমে রাখাইন অঞ্চলে বাংলাদেশের একটা সফট প্রেজেন্স বা সফট ফুটপ্রিন্ট তৈরি হবে, যা কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ভবিষ্যতে সীমান্ত নিরাপত্তা, বাণিজ্যিক সংযোগ এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হবে। আমরা এর আগে একটু আলাপ করেছি করিডোর প্রস্তাব, এই যে হিউম্যানিটেরিয়ান যে করিডোর, এইটার রিস্ক এবং চ্যালেঞ্জ কি। প্রথমে আমরা যেটা বলেছিলাম যে নিরাপত্তা ও সীমান্ত নিয়ন্ত্রণের একটা ঝুঁকি আসতে পারে। নেক্সট হচ্ছে যে ওইটার মাধ্যমে আমরা যদি ওদেরকে সাহায্য করতে যাই, আরাকান আর্মির সাথে একটা আন্ডার দ্য টেবল একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে চাই, তাহলে এটা বিদ্রোহী গোষ্ঠীকে একটা বৈধতা দেওয়ার প্রশ্ন আসতে পারে। এর ফলে হয়তো ভবিষ্যতে মিয়ানমার সরকার ও আসিয়ানের মতো সংগঠনগুলোর সঙ্গে বাংলাদেশ সম্পর্ক জটিল হয়ে উঠতে পারে। এমনকি এতে বাংলাদেশের নিরপেক্ষতার নীতিও প্রশ্নবিদ্ধ হতে পারে। তারপর মিয়ানমার হয়তো বলবে যে তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আমরা হস্তক্ষেপ করতেছি, এবং সেই জন্য বাংলাদেশের সাথে মিয়ানমারের সম্পর্কের আরও অবনতি ঘটতে পারে। তারপর যে জিনিসটা যেটা আমরা এখনই লক্ষ্য করতে পারছি, যেটাকে বিদেশি গোয়েন্দা সংস্থা আরও এটাতে মাল মশলা দিয়ে এটাকে আরও ফুলায় ফাঁপায়ে উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে, ওইটা হচ্ছে যে আমাদের দেশের ভিতরে আভ্যন্তরীণ যে বিভাজন এবং রাজনীতি, এটাকে নিয়ে দেশের ভালো কল্যাণ কী হবে এটা চিন্তা না করে খালি ওই কাউয়া কান নিয়ে গেল এটা পয়রা লাফাইতেছে। তো এটা বললে তো হবে না। আমাদের দেশের মানে কনস্ট্রাকটিভ কোনো উন্নতির জন্য যেই সমস্যাটা সমাধান করতে পারেনি আগের বিগত সরকারগুলো, এইটার জন্য একটা কিছুটা রিস্ক নিতে আমাদের অসুবিধা কোথায়? আমাদের যেই সেনাবাহিনী ওদিকে আছে, যেই নিরাপত্তা বাহিনী ওদিকে আছে, তা দিয়ে ওদিকে ওদের যেই শক্তি আছে তারা কিছুই করতে পারবে না। তো সেজন্য আমরা ওদিক দিয়ে সামরিকভাবে প্রস্তুত থেকে আমরা
ওই যা আলাপ করলাম যে যথাযথ নিরাপত্তা বিধান করে এবং রুলস অফ ম্যানেজমেন্ট ওইটা সেট করে যে করিডোরটা কীভাবে ম্যানেজ করবে ওইভাবে আমরা করতে পারি। অনেকে ওখানে ফেল হয়েছে এগুলো বলতেছে, দিজ আর রং। সবসময় নেগেটিভ বা নেতিবাচক চিন্তাভাবনা করলে হবে না, এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের দেশের উন্নতির জন্য আমি বলবো যে উই হ্যাভ টু বি ফরওয়ার্ড লুকিং। আমাদেরকে কিছুটা দরকার হলে ক্যালকুলেটেড রিস্ক নিতেই হবে। খালি ওই প্রক্সি ওয়ারে আমরা আটকায় যাব এটা কোনো বিষয় নয়। তো আমাদের এতদিনের যে একটা বিরাট সমস্যা, যে রোহিঙ্গা সমস্যা, যেটা আমাদের অর্থনীতির উপরে, আমাদের সামাজিক ব্যবস্থার উপরে, আমাদের ভৌগোলিক ব্যবস্থার উপরে একটা অনবরত চাপ ক্রিয়েট করতেছে, সৃষ্টি করতেছে, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা তো একটা কৌশল অবলম্বন করতেই পারি। তো সেজন্য আমার মনে হয় আমাদের দেশে যে একটা বিভাজনের এবং রাজনীতির যে শুরু হয়ে গেছে, এইটা হচ্ছে ওইটার একটা এফেক্ট। তো আমার এই ব্যাপারে সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা ইতিবাচকভাবে চিন্তা করার চেষ্টা করুন এবং জাস্ট একবার খুলে দিলাম তা তো না, কিন্তু করিডোর দিলে কদ্দুর দিবে, কিভাবে দিবে, কতক্ষণ দিবে, কাকে দিবে, কি যাবে, কে গার্ড দেবে, এই ধরনের অনেক রেগুলেশন সেট করতে হবে। ওখানে জাস্ট ওভাবেই হবে না কাজেই। আর অনেকে যে বলেন কিভাবে হচ্ছে, এগুলো আমাদেরকে জানাতে হবে। আরে ভাই, মিলিটারি কিভাবে অপারেশন করবে, অপসরুমের প্ল্যান কি আপনাদেরকে বলবে? হোয়াট ডু ইউ নো? You are a professor, you teach in the university. Do you know how to conduct operations? How to conduct battle? তো কাজেই যার যেখানে আধিপত্য নাই, যার যেখানে জ্ঞান নাই, ওখানে শুধু উল্টাপাল্টা কথা বলে বিজ্ঞ সাজার দরকার নাই, দেশকে বিভ্রান্ত করার দরকার নাই, সরকারের কাছে বিঘ্ন সৃষ্টি করার দরকার নাই। তো এই প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের করণীয় হচ্ছে যে জিনিসটা আমি বললাম, শর্ত সাপেক্ষে সহযোগিতা করতে হবে, শর্ত দিতে হবে। আরাকান আর্মিকে বা রাখাইনে আমরা করিডোর দেব জিনিস যাওয়ার জন্য, তো আমাদেরকে কি দিবা? কিন্তু আমাদের মাথায় তো রাখতে হবে আমাদের উদ্দেশ্য এক। প্রথম হচ্ছে যে মেইন জিনিস হচ্ছে যে এদেরকে ফেরত নিতে হবে। তো এদেরকে ফেরত নিলে কি হবে? কিন্তু তার আগে এনশিওর করতে হবে তাদেরকে নিয়ে ওখানে কোথায় কিভাবে রাখবে, যার যার জায়গায় ফেরত দিতে হবে। ওই যে ফেন্সড কোনো ক্যাম্পে রাখলে হবে না, তাদেরকে বহিরাগত হিসাবে কনসিডার করলে হবে না। তো এইভাবে অনেকগুলা টার্মস অ্যান্ড কন্ডিশন করে তারপর করতে হবে। শর্ত সাপেক্ষে সহযোগিতা করার জন্য রাজি হতে হবে। এই করিডোর কতদিনের হবে? 3 মাসের হবে না 6 মাসের হবে? কি কি যাবে এতে? ওষুধ, ত্রাণ সামগ্রী, কোনো হাতিয়ার যন্ত্রাংশ বা কোনো কমিউনিকেশন ম্যাটেরিয়াল যাবে না। তারপর করিডোর ম্যানেজমেন্টে আমাদের নিরাপত্তা বাহিনীর লোকজন থাকবে, তাদের কাজের পরিধি এবং কিভাবে করবে, আন্তর্জাতিক কোনো সংগঠন যেগুলো থাকবে তাদের কর্মপরিধি, এগুলো সবগুলো বিস্তারিতভাবে লে ডাউন করা হবে। তারপর হচ্ছে বাংলাদেশ কোনোভাবে এককভাবে এই করিডোর পরিচালনা করবে না, এটা ক্লিয়ারলি উল্লেখ করতে হবে যে করিডোর ব্যবস্থাপনায় থাকতে হবে জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলো, খাদ্য সংস্থা এবং স্বাস্থ্য সংস্থা। তারপরে ওয়াইসি, রেড ক্রসের মতো সংস্থাগুলো, তাদের দে উইল বি ইনভলভ। সীমান্ত এলাকা ও করিডোরের ভিতরে নিরাপত্তা ও লজিস্টিক মনিটরিংয়ের জন্য নিরপেক্ষ ও আন্তর্জাতিক বাংলাদেশি নিরাপত্তা পর্যবেক্ষক দল মোতায়েন করতে হবে। এই শর্ত না থাকলে ভবিষ্যতে বাংলাদেশকে করিডোরের অব্যবস্থাপনার জন্য দায়ী করতে পারে। কাজেই অন্যান্য স্টেক হোল্ডারদেরকেও, অন্যান্য পার্টনারগুলোকেও যদি এটাতে ইনভলভ করা না হয়, বাংলাদেশ যদি এককভাবে এটা পরিচালনা করতে যায়, এটার কোনো ভুল ভ্রান্তির জন্য কাউকে কিছু বলাও যাবে না এবং আলটিমেটলি পুরা দুনিয়া বাংলাদেশকে দোষারোপ করবে। কাজে এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। তারপরে ওদেরকে প্রত্যাবর্ষণের যে রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্ষণের যে চুক্তি হবে, ওইটাতে শর্ত সংযুক্ত করতে হবে। যে ওই যেটা একটু আগে আমি বললাম যে ওরা ওখানে যাবে, কিভাবে থাকবে, তাদের স্ট্যাটাস, তাদের নিরাপত্তা, তাদের জীবনযাত্রা, সব কিছু
উল্লেখ করতে হবে এবং ওগুলো এনশিওর করতে হবে, এগুলো প্রমিস করতে হবে। বাংলাদেশকে কঠোরভাবে ঘোষণা দিতে হবে এই করিডোর কেবলমাত্র মানবিক উদ্দেশ্যে অনুমোদিত। এতে বাংলাদেশের কোনো রাজনৈতিক অবস্থান বা বিদ্রোহী গোষ্ঠীর প্রতি সমর্থনের ইঙ্গিত নেই। একাধিক ভাষায় যেমন বাংলা, ইংরেজি, বার্মিজ ভাষায় সরকারি প্রেস রিলিজ, বিবৃতি ও সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নিরপেক্ষতা স্পষ্টভাবে তুলে ধরতে হবে। বাংলাদেশ জাতিসংঘের মাধ্যমে সকল অংশীদারকে, সব পার্টনারদেরকে, স্টেক হোল্ডারদেরকে চিঠি দিয়ে জানাতে পারে যে এটি শুধুমাত্র মানবিক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটি মাত্র পদক্ষেপ। এই কূটনীতিক নিরপেক্ষতা বাংলাদেশের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং মিয়ানমারের সঙ্গে ভবিষ্যৎ আলোচনার সুযোগ ধরে রাখতে সহায়ক হবে। এবং সবশেষে যেটা, এরপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা পূর্ণ নিরাপত্তা প্রস্তুতি এবং কন্টিজেন্সি প্ল্যান করতে হবে, রচনা করতে হবে এবং মানবিক করিডোর বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সীমান্ত এলাকায় বহুমুখী নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করতে হবে। করিডোর ও আশেপাশের এলাকায় সীমান্তের ওপারে এবং আমাদের সীমান্তে নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে, বর্ডার গার্ড মোতায়েন করতে হবে। সেনাবাহিনী, পুলিশ, এনএসআই, ডিজিএফআই এদের সকলের সমন্বয়ে একটি কমান্ড সেল গঠন করতে হবে। ড্রোন নজরদারি, মোবাইল চেকপোস্ট, ট্র্যাক স্ক্যানিং প্রযুক্তি এবং চলাচলের রেকর্ড সংরক্ষণ চালু করতে হবে। যদি কোনো সময় করিডোরের অপব্যবহার বা অনুপ্রবেশের আশঙ্কা দেয় তাহলে তাৎক্ষণিকভাবে করিডোর স্থগিত বা বন্ধ রাখার বিকল্প পরিকল্পনা থাকতে হবে। সীমান্তবর্তী অঞ্চলে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও নিরাপত্তা সংস্থার সমন্বয়ে একটি বিশেষ পর্যবেক্ষণ ইউনিট গঠন করাও উচিত। পার্বত্য চট্টগ্রামের কিছু কিছু পরিত্যক্ত নিরাপত্তা বাহিনীর ক্যাম্পসমূহ পুনঃস্থাপন করতে হবে। তো এইভাবে একটা কন্টিজেন্সি প্ল্যান বা টোটাল সিকিউরিটি প্ল্যানও ওয়ার্কআউট করে রাখতে হবে। কাজেই প্রস্তাবিত মানবিক করিডোর একটি কৌশলগত চ্যালেঞ্জ। এটা যে আপনি দিয়ে দিলেন, একবারে বাংলাদেশ খুলে দিয়ে দিলেন তা না। জিনিসটা মাথায় রাখতে হবে, ইট ইজ এ ট্যাকটিক্স, এটা একটা কৌশল যে কিভাবে আমরা আমাদের সমস্যা সমাধান করতে পারি। এটা একটা কৌশলগত চ্যালেঞ্জ হলেও বাংলাদেশের জন্য একটা কৌশলগত সুযোগও বটে। এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। ওই এলাকায়, ওই অঞ্চলে, ওখানে ভারত, রাশিয়া, তারপরে চীন, মায়ানমার, তারা স্টেক হোল্ডার্স, কিন্তু বাংলাদেশ মানে কোথাও নাই। তো বাংলাদেশও যদি ওখানে স্টেক হোল্ডার হতে হয় তাহলে এইটাই হচ্ছে একটা সুবিধা। এই মানবিক একটা সুবিধা দিয়ে আমরা উই ক্যান বিকাম ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার। জনগণকে অকারণে বিভ্রান্ত না করার সঠিক তথ্যভিত্তিক আলোচনা করা প্রয়োজন, কারণ এই করিডোর শুধু একটি লজিস্টিক ইস্যু নয়, এটি বাংলাদেশের ভূকৌশলগত অবস্থান, আন্তর্জাতিক ভাবমূর্তি এবং রোহিঙ্গা প্রত্যাবর্ষণের ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তো জিনিসটা সবার খেয়াল রাখতে হবে। বেহুদা ওয়ান আইড মতামত দিয়ে জনগণকে আমরা বিভ্রান্ত না করি, ভালো খারাপ দিকগুলো তুলে ধরি এবং সরকারকে ওভাবেই আমরা সুপারিশ করতে পারি যে কিভাবে এই করিডোরের প্রস্তাবটি বাস্তবায়ন করা যায়। আশা করি সঠিক পরিকল্পনার মাধ্যমে যদি এটা আন্তর্জাতিক সংস্থাগুলোকেও পার্টনার করে এইটাতে বিশদ পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করা যায়, তাহলে বাংলাদেশ যদিও ঝুঁকি থাকবেই, বাট একটা বিরাট সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।